স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10-এর মাধ্যমিক গণিতের 15 নম্বর কোষে দেখি যে অঙ্কগুলো করছিলাম, বিশেষ করে উপপাদ্য, তারই দ্বিতীয় পার্ট হচ্ছে এই ভিডিওটি। অর্থাৎ বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, এই চ্যাপ্টারে যে উপপাদ্যগুলো রয়েছে তার মধ্যে আমরা কিন্তু অলরেডি একটা উপপাদ্য করে ফেলেছি, সেটা হচ্ছে 40 নম্বর উপপাদ্য। তো আজকের এই ভিডিওতে আমরা 41 নম্বর উপপাদ্যটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে সহজে বোঝা যায় তার সম্পর্কে ধারণা নেব এবং উপপাদ্যটা বুঝবো। তাহলে দেখো, উপপাদ্য নম্বর 41 যদি আমরা করার চেষ্টা করি, এখানে কি বলা হয়েছে, যুক্তি দিয়ে প্রমাণ করি। অর্থাৎ আমাদের যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে এবং তার জন্য একটা প্রশ্ন দিয়ে দিয়েছে যে কি প্রমাণ করতে হবে। এই প্রশ্নটা আমাকে পড়তে হবে, পড়ে এর সম্ভাব্য উত্তর দিয়ে আমাকে এই উপপাদ্যটা প্রমাণ করে দেখাতে হবে। তো প্রথমে বলে রাখা ভালো যে আমাদেরকে উপপাদ্যটার প্রশ্নটাকে আগে ভালো করে বুঝতে হবে। যখন আমরা প্রশ্নটা ভালো করে বুঝতে পারবো, তখন সেই মতো ছবি আঁকতে পারবো এবং সেই মতো আমাদের প্রমাণটাও খুবই সহজ হয়ে যাবে। তো দেখো, আমরা লাইন বাই লাইন পড়ি এবং বোঝার চেষ্টা করি। বলেছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে। বৃত্তের বহিস্থ বিন্দু বলতে কি বোঝায়? মনে করো, দেখতে পাচ্ছ এদিকে দুই জায়গায় দুটো বৃত্ত আছে। তো এই বৃত্তটার ক্ষেত্রে বাইরের দিকে যদি আমি একটা বিন্দু নিই, তখন সেটা কি হয়ে যাবে? বহিস্থ বিন্দু। অর্থাৎ বৃত্তের ভিতরে কোনো বিন্দু নেওয়া থাকলে সেটা হবে অন্তস্থ, আর বৃত্তের বাইরে বিন্দু নেওয়া থাকলে সেটা হবে বহিস্থ। এখন কি বলেছে দেখো, বলছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দুর সঙ্গে। অর্থাৎ কটা স্পর্শক অঙ্কন করা যায়? দুটো। তো কি করে অঙ্কন করা যায় সেটা আগে আমরা দেখি। লক্ষ্য করো, এখানে আমাদের অলরেডি কিন্তু একটা বৃত্ত রয়েছে। তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ এই পাশটায় বা এই পাশটায়, যে কোনো, আমরা এই পাশটাকে নজর দেবো এখন। তো এই উপপাদ্যে কি বলেছে, বাইরে একটা নির্দিষ্ট জায়গায় বিন্দু নিলাম। এবার আমি একটা স্পর্শক অঙ্কন করলাম। স্পর্শকটা কীভাবে অঙ্কন করা যাবে? যদি আমি রেখাটাকে বড় করি, এই যে একটা হলো, আবার একটা স্পর্শক হলো, আবার আরেকটা স্পর্শক যদি অঙ্কন করি, তাহলে এই যে আর একটা স্পর্শক হলো। তো দেখো, দুটো কোথায় টাচ করলো? এই যে নির্দিষ্ট একটা বিন্দু যেখানে আমরা দিয়েছি, এই বিন্দুটাই। অর্থাৎ এইটা বৃত্ত, বৃত্তের ভিতরে নয়, বৃত্তের কোথায়? বাইরে। যদি আমি একটা বিন্দু নিই, সেই বিন্দুতে কটা স্পর্শক অঙ্কন করা যায়? একটা, দুটো, একটা, দুটো। অর্থাৎ বৃত্তের বাইরে যে বিন্দুটা আছে তাতে দুটো স্পর্শক অঙ্কন করা যায়। এখন প্রশ্নে ফিরে চলো। এখন বলেছে যে দুটো স্পর্শক অঙ্কন করা যায়, তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দু সংযোজক সরলরেখা দুটির দৈর্ঘ্য সমান। অর্থাৎ বহিস্থ বিন্দু মানে এই যে বাইরে যে বিন্দুটা রয়েছে সেখান থেকে আমি একটা রেখা টানা হয়েছে, নিচেও একটা রেখা টানা হয়েছে। তো বলছে উপরের রেখাটা নিচের রেখাটা সমান আমাকে প্রমাণ করতে হবে। এর পাশাপাশি কি প্রমাণ করতে হবে? তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করেছে। এবার আবার যদি আমরা এখানে একটা দাগ দিই, যে কি করলাম, এই যে এখানে কেন্দ্র দিয়েছি, তাহলে এই যে যদি আবার এখানে দাগ দিই, তাহলে দেখো, লক্ষ্য করো যে এই ভিতরের দিকে একটা কোণ উৎপন্ন করছে, আবার এই ভিতরের দিকে একটা কোণ উৎপন্ন করছে। তো এই দুটো কোণকে আমরা কি প্রমাণ করতে হবে? সমান প্রমাণ করতে হবে। তো চলো এবার বইয়ের যেটা আছে সেটা করা যাক। এখন বলা হয়েছে, তাহলে আমরা ইতিমধ্যে জেনে গেছি যে একটা বৃত্ত থাকবে, সেই বৃত্তের বাইরে একটা বিন্দু থাকবে যেখান থেকে কটা স্পর্শক? একটি, দুটি স্পর্শক। প্রমাণ করতে হবে যে স্পর্শকের এ থেকে পি পর্যন্ত যে আমি রেখাটা নিয়েছি এবং বি থেকে পি পর্যন্ত রেখাটা নিয়েছি সেটা সমান। এটাই আমাদেরকে প্রথম প্রমাণ করতে হবে। দ্বিতীয়ত, এ ও পি, এই যেখানে একটা কোণ আছে, বা পি ও একটা কোণ, অপর একটা কোণ পি ও বি, এই যে কোণটা, এই দুটো কোণ আমার সমান, সেটা প্রমাণ করতে হবে। এর জন্য আমাদের প্রদত্ত কি দেওয়া আছে? বলছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি। একটা বৃত্ত নিয়েছি, সেই বৃত্তের কেন্দ্রের নাম কি? ও। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু হচ্ছে পি। তাহলে ও হচ্ছে বৃত্তের ভেতরে আর পি হচ্ছে বৃত্তের বাইরে। থেকে পি এ পিবি দুটো স্পর্শক অঙ্কন করা গেল। একটা হচ্ছে পি এ আর একটা হচ্ছে পিবি, এবং যথাক্রমে এ বিন্দু এবং বি বিন্দুতে ছেদ করেছে। কোথায়? দেখো, এখানে এ বিন্দুতে ছেদ করেছে, পরেরটা বি বিন্দুতে ছেদ করেছে। এখন বলছে ও এ যোগ করা হলো, কেন্দ্র থেকে ও এ যোগ করলাম। এবার বলছে ও বি যোগ করলাম, তাহলে ও থেকে বি পর্যন্ত যোগ করলাম।
পরবর্তীতে বলা হচ্ছে ও থেকে পে যুক্ত করা হলো, ও থেকে কি যোগ করা হলো, পি পর্যন্ত, ও থেকে পি এটাও যোগ করা হলো। এবং যা পিএ ও পিবি সরলরেখাকে দুটি কোণে যথাক্রমে পি ও এ অর্থাৎ পি ও এ কোণে এবং পি ও বি এই দুটি কোণে কিন্তু ছেদ করেছে এবং দুটি কোণ উৎপন্ন করেছে। তাহলে যদি প্রদত্তটা ভালো করে বুঝি তাহলে কি হবে, প্রদত্তে বলা হয়েছে একটা নির্দিষ্ট বিন্দু রয়েছে বৃত্তের ভেতরে যার কেন্দ্র হচ্ছে ও। এবার বাইরে একটা বিন্দু রয়েছে পি, আমরা এপি একটা স্পর্শক অঙ্কন করেছি, বিপি একটা স্পর্শক অঙ্কন করেছি। কটা স্পর্শক, দুটো স্পর্শক। এপি স্পর্শকটা কোন বিন্দুতে ছেদ করেছে, এই যে এ বিন্দুতে ছেদ করেছে। আবার এই যে বিপিটা কোন বিন্দুতে বা পিবিটা কোন বিন্দুতে ছেদ করেছে, বি বিন্দুতে ছেদ করেছে। এখন ওএ যোগ করে দিয়েছি, ওএ, আবার ওবি যোগ করে দিয়েছি, আবার ওপি যোগ করে দিয়েছি। এই যোগ করার ফলে এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে আর এই পাশে একটা কোণ উৎপন্ন হয়েছে। এখন এই হচ্ছে দুটো উৎপন্ন কোণ। প্রমাণ কি করতে হবে, প্রমাণ বলা হচ্ছে পি এ ইকুয়াল টু পিবি। তার মানে পি এ, এই যে এই রেখাটা পি এ আর পিবি, এই দুটো রেখাকে সমান প্রমাণ করতে হবে। এর পাশাপাশি 2 নম্বরে প্রমাণ করতে হবে পি ও এ এই কোণটা এবং পি ও বি এই কোণটা, অর্থাৎ এইখানে যে দুটো কোণ উৎপন্ন হয়েছে এই কোণ দুটোও সমান প্রমাণ করতে হবে। আশা করি প্রশ্নটা বুঝতে খুবই সহজ হয়েছে, অর্থাৎ প্রশ্নটা বোঝা গেছে। এবার দেখো প্রমাণটা কীভাবে করব। প্রমাণটা খুবই সহজ, একবার যদি তোমরা দেখে নাও তোমরা নিজেরাই বুঝতে পারবে। প্রথমে পি এ ও পিবি স্পর্শক, আমরা দেখতে পাচ্ছি পি এ আর পিবি দুটো স্পর্শক যা ওএ ও বি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এই যে ওএ আর ও বিগুলোকে, এই বৃত্তটার কি বলা হয়, বৃত্তটার ব্যাসার্ধ। এবং শুধুমাত্র ব্যাসার্ধ নয়, ওএটা এ বিন্দুগামী, ওবিটা বি বিন্দুগামী ব্যাসার্ধ, পরিষ্কার লেখা আছে। এর অর্থ আমরা আগে 1 নম্বরে উপপাদ্য করেছিলাম যে যদি কোনো ব্যাসার্ধ বিন্দুগামী হয় বা ব্যাসার্ধ স্পর্শ বিন্দুগামী হয় তাহলে সেটা কি লম্ব, অর্থাৎ ওএটা কার উপরে লম্ব, এপির উপরে লম্ব, ওএটা এপির উপরে। আবার একই রকমভাবে ওবিটা কার উপর লম্ব, বিপির উপর লম্ব, পরিষ্কার। আমাদের 40 নম্বর যে উপপাদ্যটা পড়েছিলাম সেই উপপাদ্য অনুযায়ী। এবার দেখো পিওএ এটা কি একটা ত্রিভুজ না, এই যে এটা একটা ত্রিভুজ। পিওবি কোথায়, এই যে নিচের দিকে পিওবি, এটাও একটা ত্রিভুজ। এরা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। কেন, এই যে এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। যদি এটা লম্ব হয় তাহলে এটা 90 ডিগ্রি, আবার এই কোণে এটা 90 ডিগ্রি। তার মানে এরা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজে দেখতে পাচ্ছি এই যে এখানে এ কোণ আর এখানে বি কোণ, এই যে এ কোণ আর বি কোণ, এ কোণ আর বি কোণ কি হয়েছে না, তো প্রত্যেকে যেহেতু সমকোণ, ব্যাস। আবার অতিভুজ ওপি হচ্ছে সাধারণ বাহু। এই দুটো অতিভুজ কি দেখো, ওপি এটা কি প্রথম ত্রিভুজেরও বাহু আবার দ্বিতীয় ত্রিভুজের বাহু, তার মানে ওপি হচ্ছে সাধারণ বাহু। আবার ও এটা কি বৃত্তের ব্যাসার্ধ, ওবিটা এটাও বৃত্তের ব্যাসার্ধ, তার মানে ওবি আর ওএ এগুলো কি হবে, একই বৃত্তের ব্যাসার্ধের জন্য সমান। অর্থাৎ এখানে যে আমরা এ ও পি একটা ত্রিভুজ পেয়েছিলাম বা ও পি বি একটা ত্রিভুজ পেয়েছিলাম, এই দুটো ত্রিভুজের দুটো কোণ দেখতে পাচ্ছি কত ডিগ্রি, 90 ডিগ্রি প্রত্যেকে। আবার দেখতে পাচ্ছি তাদের নির্দিষ্ট একটা বিন্দু রয়েছে যেটা হচ্ছে অতিভুজ, দুজনের সমান সাধারণ বাহু। এবং ও এ ও বি এরা পরস্পর বৃত্তের ব্যাসার্ধ হয়, এরাও সমান। তো একটা ত্রিভুজের যদি 3টে জিনিসকে সমান প্রমাণ করতে পারি তাহলে সেই ত্রিভুজটাকে কি বলবো আমরা, ত্রিভুজ দুটোকে বলবো সর্বসম ত্রিভুজ। কোন শর্ত অনুসারে দেখো, সেটা হচ্ছে সর্বসমতার RHS, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল, হাইপোটেনাস এবং সাইড। রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে সমকোণ, হাইপোটেনাস মানে অতিভুজ, আর এস মানে হচ্ছে সাইড বা বাহু। এই শর্ত অনুযায়ী এই দুটো ত্রিভুজই হচ্ছে সর্বসম ত্রিভুজ। যেহেতু সর্বসম তাই পি এর সমান পি আমরা লিখতে পারি। সর্বসম কথার অর্থ হচ্ছে সব দিক থেকে সমান, তার মানে পি এ এই রেখাটা আর পিবি দুটো সমান হবে, একই যেহেতু সবই সমান তার মানে এই পি এটা আর পিবিটা সমান। এটা কি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, অর্থাৎ 1 নম্বর থেকে প্রমাণ করা গেল। 2 নম্বর বলা হয়েছে যেহেতু সর্বসম
তার মানে ভিতরের যে কোণ দুটো ত্রিভুজের সেই কোণ দুটো কী হবে, সেই কোণ দুটোও হবে সমান, কেননা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। প্রথম ত্রিভুজের যা কোণ হবে দ্বিতীয় ত্রিভুজেরও সেই কোণই হবে, সেই মানই হবে। অর্থাৎ পিওএ এর সাথে পিওবি এরা হচ্ছে অনুরূপ কোণ। এটা হচ্ছে 2 নম্বর প্রমাণিত। অর্থাৎ আমাদেরকে যে প্রমাণ করতে বলেছিল একটা বাহু সমান পিবি, এটা প্রমাণ কমপ্লিট। আবার এই যে কোণ, সেই কোণটা কী জন্য সমান হলো, কেননা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণের জন্য। এটা হচ্ছে 2 নম্বর। তার মানে 1 নম্বর 2 নম্বর টোটাল কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। এটা খুবই সহজ, কেন প্রথমে আমরা জাস্ট এই দুটো ত্রিভুজ ধরে নিব, ত্রিভুজগুলোকে সর্বসম প্রমাণ করে দিব, আর সর্বসম প্রমাণ করার পরে দেখব সর্বসমর প্রত্যেকটা বাহু সমান হয়, কোণগুলো সমান হয়। তো এটাই হচ্ছে আমাদের সহজে প্র্যাকটিস করার উপায়। এবং এগুলো হচ্ছে খুবই সাধারণ এবং খুবই ভালো একটা উপপাদ্য, যেগুলো খুবই সহজে মনে থাকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি অসুবিধা হয় তোমরা তাহলে ভিডিওটাকে আরও একবার দেখো, যাতে করে এখান থেকে যেটা সমস্যা হচ্ছে সেটা দূর হয়। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যারা নতুন এসেছো। আর যদি সাবস্ক্রাইব করে থাকো অলরেডি, তাহলে নোটিফিকেশান আইকনটিকে অন করে দিও। পরবর্তী ভিডিওগুলো তোমরা মাঝে মধ্যে এসে চ্যানেলে ভিজিট করে দেখো। আমরা প্রতিদিনই ভিডিও আপলোড করে থাকি তোমাদের জন্য, যাতে তোমাদের পড়াটা বেটার হয়ে থাকে। সুতরাং আজকের ভিডিও পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।